বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসএ কলেজের একাদশ বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, চৌমুহনী সরকারি এসএ কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে অন্তরীকরণ। এটি তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়ের রয়েছে। এই অধ্যায়ের উপর আমি ইতিপূর্বে দুটি ক্লাস নিয়েছি, আজকে এটি তৃতীয় ক্লাস। আজকে আমরা মূল নিয়ম বা সংজ্ঞার সাহায্যে অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা অন্তরক সহগ এবং অন্তরীকরণের সংজ্ঞা দিতে পারবে। সংজ্ঞা ব্যবহার করে অর্থাৎ মূল নিয়মে অন্তরীকরণের সূত্র প্রতিপাদন শিখবে। মূল নিয়ম প্রয়োগ করে বিভিন্ন ফাংশনের অন্তরক সহগ নির্ণয় করতে পারবে। তাহলে শুরুতে আমরা অন্তরক সহগ বলতে কি বোঝায় সে বিষয়টা একটু ব্যাখ্যা করে মনে করি y = f(x) একটা বক্ররেখা। আমাদের y = f(x) এটি একটি বক্ররেখা। এই রেখার উপর p(x, y) একটি বিন্দু এবং q(x + del x, y + del y) এটি আরেকটি বিন্দু, অর্থাৎ p, q দুইটা নিকটবর্তী কাছাকাছি বিন্দু। এখন যদি x এর বৃদ্ধি del x, x এর বৃদ্ধিটা, এই দূরত্বটা হচ্ছে x, x এর বৃদ্ধিকে যদি আমরা del x ধরি, আর y এর বৃদ্ধিটা যদি এটুকু হচ্ছে y এ পর্যন্ত, আর বৃদ্ধিটাকে যদি del y ধরা হয়, y এর বৃদ্ধিটাকে, তবে xy বিন্দুতে x এবং y এর বৃদ্ধিদ্বয়ের অনুপাত বা হার হবে del y/del x। বৃদ্ধিদ্বয়ের অনুপাত বা হার হচ্ছে del y/del x। এখন যদি del x টেন্ডস টু 0, অর্থাৎ del x যদি 0-র কাছাকাছি হয় এবং del y/del x এর একটি নির্দিষ্ট মান যদি পাওয়া যায়, তবে লিমিট del x টেন্ডস টু 0 del y/del x কে y = f(x) ফাংশনের অন্তরক সহগ বলে এবং ইয়াকে dy dx দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে আমাদের বৃদ্ধিদ্বয়ের অনুপাতের যে অনুপাত বা যে হারটা, সেই হারটার মান, সেই হারটার সীমাস্থ মান যদি আমাদের বিদ্যমান থাকে, তবে সেই মানকে আমরা dy dx দ্বারা প্রকাশ করি এবং এটি দ্বারা বোঝাচ্ছে y = f(x) ফাংশনের অন্তরক সহগ। অর্থাৎ আমরা dy dx সমান লিখতে পারি লিমিট del x টেন্ডস টু 0 del y/del x। সুতরাং dy dx হচ্ছে x এবং x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ। তাহলে dy dx দ্বারা আমরা বুঝতেছি কি x এর সাপেক্ষে y এর অন্তরক সহগ। অন্যদিকে dy dx দ্বারা xy বিন্দুতে y = f(x) বক্ররেখার স্পর্শকের ঢাল বোঝায়। এটা আমরা জ্যামিতিকভাবে, আমরা যদি p বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি বক্ররেখাটির, সেই স্পর্শকের ঢালও বোঝাবে আমাদের dy dx দ্বারা। অন্তরীকরণ, আমরা এতক্ষণ অন্তরক সহগ আলোচনা করলাম। অন্তরক সহগ বলতে আমরা কি বুঝি সেটি। অন্তরক সহগ নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় অন্তরীকরণ। এটা হচ্ছে প্রসেসটাকে আমরা বা প্রক্রিয়াটাকে আমরা বলবো অন্তরীকরণ। এবারে আমরা মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় বা অন্তরক সহগ নির্ণয়ের সূত্র প্রতিপাদন, আমরা যে সূত্রটি ব্যবহার করে মূল নিয়মে অন্তরীকরণ করব, সেই সূত্রটি আমরা এখন নির্ণয় করি। মনে করি y = f(x) বক্ররেখার pxy এবং qx + del x, y + del y দুটি নিকটবর্তী বিন্দু। তাহলে আমরা পাই y = f(x). যদি আমরা এই বক্ররেখাটির উপর আমরা যদি p বিন্দুটি স্থাপন করি, তাহলে x এর পরিবর্তে x, y এর পরিবর্তে y বসবে, তাহলে এটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ y = f(x) আমাদের পাবো। যখন আমরা y = f(x) বক্ররেখার উপর q বিন্দুটি স্থাপন করব, যেহেতু বক্ররেখার উপর q বিন্দুটিও আছে, তাহলে q বিন্দু স্থানাঙ্ক দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে বসবে x + del x। এই যে x এর পরিবর্তে x + del x হলো y f(x + del x), আর y এর পরিবর্তে বসবে y + del y, মানে q বিন্দুটির স্থানাঙ্ক বসলো। তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন 2 থেকে 1 বিয়োগ করলে
2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি y বাদ যাবে del y সমান হবে f of x plus del x minus fx। উভয় দিকে যদি আমরা del x দ্বারা ভাগ দিই তাহলে আমরা এই বিষয় এটা পাই del y by del x equal to পাচ্ছি f of x plus del x minus fx by del x। এটা হচ্ছে আমাদের যে তাদের যে পার্থক্য বা বৃদ্ধিটার অনুপাত। এখন আমরা লিমিট নিয়ে লিমিট del x টেন্ডস টু 0 যদি আমরা উভয় পাশে প্রয়োগ করি তাহলে আমরা এই অবস্থাটা পাচ্ছি। তাহলে আগের সংজ্ঞা অনুসারে লিমিট del x টেন্ডস টু 0 del y del x কে আমরা dy dx বলতে পারি, অর্থাৎ ফাংশনটির অন্তরীকরণ বলা যায়। তাহলে সেটিকে আমরা লিখতে পারি লিমিট del x টেন্ডস টু 0 f of x plus del x minus fx by del x dy dx সমান এটা। তাহলে এটি হচ্ছে আমাদের dy dx নির্ণয়ের সূত্র। এটি আমরা সংজ্ঞার সাহায্যে সংজ্ঞা ব্যবহার করি। সংজ্ঞাতে আমরা যেরকম বলছিলাম যে ফাংশনের বৃদ্ধি দয়ের অনুপাত বা হারকে তার আমরা অন্তরীকরণ বলি, সেই সংজ্ঞা থেকে আমরা এই বিষয়টা প্রতিপাদন করতে পারলাম। যদি এখন আমরা del x এর পরিবর্তে x এর বৃদ্ধিটাকে h দ্বারা প্রকাশ করি তাহলে del x এর জায়গায় h আমরা যদি বসাই দিই তাহলে আমরা কি পাবো dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। del x এর পরিবর্তে আমরা সব জায়গায় h প্রতিস্থাপন করলাম। তাহলে এটি আমাদের সূত্র হিসেবে দাঁড়িয়ে গেল। এখানে এটি ব্যবহার করলেও চলে, যেখানে আমরা del x ব্যবহার করছি কিন্তু আমরা del x এর পরিবর্তে h ব্যবহার করলে আমরা এই আকারটা পাচ্ছি। আমরা আসলে এই আকারটি ব্যবহার করব অঙ্কের মধ্যে। তাহলে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগকে dy dx ছাড়াও আমরা আরো কয়েকটা প্রতীক দ্বারা প্রকাশ করতে পারি। আমরা এখানে দেখলাম যে x এর সাপেক্ষে y এর অন্তরক সহগকে dy dx দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা ddx of fx ও বলতে পারি। যদি ফাংশনটা আমাদের fx হয় ddx of fx তার মানে fx ফাংশনের অন্তরীকরণ, অথবা f prime of x এখানে a prime দ্বারা অন্তরীকরণ বোঝাবে, অথবা আমরা y1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে dy dx ও বলা যায়, dy dx দ্বারা প্রকাশ অন্তরীকরণ বোঝায় ddx of fx ও হতে পারে, সেটি f prime of x অথবা y1 এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রতীকগুলি ব্যবহার দেখতে পাবো। এবার আমরা অন্তরীকরণ নির্ণয় করব sin x ফাংশনের। এখানে sin x ফাংশনের অন্তরীকরণ নির্ণয় করব মূল নিয়মে বা এটা কি বলে সংজ্ঞার সাহায্যে। আমরা যে ফাংশনটির অন্তরীকরণ নির্ণয় করতে পারবে আমাদের যেমন sin x আছে, cos x আছে, tan x, sec x, cot x ইত্যাদি, বা ln x, e to the power x, এরকম বিভিন্ন ফাংশন আমাদের আসবে যাকে বলা হতে পারে যে মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয় করা। তাহলে যদি কোনো ফাংশনকে আমরা মূল নিয়মে অন্তরীকরণ করি, প্রথমে এটিকে আমরা fx ধরে নেব। তাহলে f of x plus h মানে x এর সামান্য বৃদ্ধিকে আমরা সংজ্ঞার মধ্যে দেখিয়েছিলাম del x, পরবর্তী del x কে আমরা h দ্বারা প্রকাশ করেছি। তাহলে f of x plus h কত হবে? x এর পরিবর্তে x plus h বসিয়ে দিলে sin of x plus h হচ্ছে। এখন মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী আমরা ddx of fx সমান পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। এটি হচ্ছে আমাদের সূত্র অনুসারে লিখলাম। এবার আমরা মানগুলি বসাই। fx এর মান হচ্ছে আমাদের এখানে sin x, তার ddx of sin x, আর এখানে f of x plus h হচ্ছে আমাদের sin of x plus h minus fx হচ্ছে sin x by h। এটি আমাদের দাঁড়িয়ে গেল। তাহলে আমরা sin x এর অন্তরীকরণ মূল নিয়মের সংজ্ঞা থেকে আমরা এই বিষয়টা লিখতে পারি। এবারে আমরা এখানে যে ফাংশনটা আমরা পাচ্ছি এটির আমরা সীমাস্থ মান নির্ণয় করব। এটি নির্ণয় করতে গেলে প্রথমে আমরা sin c minus sin d এর একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা পূর্বেও জেনেছো। এই সূত্রটি প্রয়োগ করে এখানে সরল করব, অর্থাৎ আমরা এই ফাংশনটির সীমাস্থ মান নির্ণয় করব। তো সেটি করার জন্য ত্রিকোণমিতির সূত্রের সাহায্য নিয়ে করতে হবে। sin c minus sin d সূত্র এটিকে আমরা ব্যবহার করে কি পাই দেখি। লিমিট h টেন্ডস টু 0 sin c minus sin d সূত্র হচ্ছে আমাদের 2 cos c plus d by 2। তাহলে এটি হচ্ছে c, এটি হচ্ছে d, 2 cos c plus d by 2 ইন্টু sin c minus d by 2। c থেকে d বিয়োগ দিলে x plus h থেকে x বিয়োগ দিলে h থাকে, তাহলে h by 2 অর্থাৎ c minus d by 2। এখন আমরা এইদিকে যদি সরল করি, এখানে x plus x আছে, তাহলে 2x plus h সরল করলে হচ্ছে 2x plus h by 2, যদি ভাগ দিলে আমরা এটা কি পরে পাবো x plus h by 2। এবারে আমরা এখানে sin h by 2 আছে, আমরা জানি sin theta by theta আকারে যদি আমরা লিমিটে প্রকাশ করতে পারি এটির মান 1 হয়। সেই জন্য sin h by 2 by h by 2 আমরা লিখলাম। h তো আমাদের নিচে আসেই, আর হরের নিচে আবার আরেকটা 2 দিয়ে ভাগ করলে এটি আসলে উপরে চলে যায়, তার মানে উপরের 2টাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এখন এটি দেখো একটা আকারে চলে আসছে sin theta by theta আকারে।
চলে আসছে, এটির মান 1 হবে। সেই জন্য আমরা এটিকে এভাবে আলাদা করে লিখলাম। আর এটা ছাড়া আর বাকি থাকে cos of x plus h/2। এখন লিমিটের রাশি যদি গুণ থাকে দুদিকেই, দুইটার জন্য আমরা লিমিট নিয়ে নিতে পারি, এটা আমরা আগেও দেখেছি। তাহলে এটার জন্য একটা লিমিট লিখলাম, লিমিট x → 0, আর এটির জন্য আরেকটা লিমিট। এখন এটার মান হচ্ছে 1, আর এখানে যদি আমরা h এর মান 0 বসাই তাহলে থাকবে শুধু cos x। তাহলে 1 × cos x সমান হচ্ছে cos x। তাহলে আমরা সুতরাং ddx of sin x সমান আমরা পেয়ে গেলাম কত? cos x, অর্থাৎ sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। এটা আমরা মূল নিয়মের সংজ্ঞা ব্যবহার করে আমরা এখানে প্রমাণ করতে পারলাম ddx of sin x সমান cos x। একইভাবে আমরা এখন মূল নিয়মে cos x এর অন্তরীকরণ করব। cos x এর অন্তরীকরণটা কত? আগের মতে আমরা বলেছি যে ফাংশনটির অন্তরীকরণ করব সেটিকে আমরা f(x) ধরে নেব। সুতরাং f of x plus h, অর্থাৎ x এর সামান্য বৃদ্ধির জন্য ফাংশনটির কীরকম পরিবর্তন, তাহলে cos of x plus h হবে। আর বৃদ্ধির হারটার নির্ণয়ের জন্য আমরা মূল নিয়মের সংজ্ঞা ব্যবহার করলাম। সেখানে fx এর পরিবর্তে আমরা cos x এই ক্ষেত্রে বসালাম, আর এখানে cos of x plus h minus cos x by h। এটিরও আমরা সীমাস্থ মান নির্ণয় করব, তবে এই ক্ষেত্রে cos c minus cos d সূত্র পড়বে। পাশে আমরা cos c minus cos d সূত্রটা দেখিয়ে দিলাম, সেটি হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এই নিয়মে আমরা যদি ভেঙে নিই তাহলে এখানে হবে 2 sin c plus d, c আর d যোগ করে দুটি ভাগ, ইন্টু sin d minus c, d হচ্ছে আমাদের x, d x থেকে x plus h মাইনাস করব, তাহলে বিয়োগ করলে এখানে মাইনাস h by 2 থাকবে। এবারে sin of minus theta, এটি থেকে আমরা মাইনাস বের করে নেব। আমরা জানি sin of minus theta সমান মাইনাস sin theta, অর্থাৎ মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে sin h by 2 লিখতে পারি। আগের মতে sin theta by theta আকারে সাজানোর জন্য আমরা sin h by 2 by h by 2 নিয়ে একটা অংশ করলাম, আর বাকি থাকে sin of x plus h by 2। এই অংশটি আলাদা করার উদ্দেশ্য হচ্ছে এটির মান হবে 1, লিমিট নিলাম এটার জন্য, আবার এই অংশের জন্য আমাদের লিমিট থাকলো। তাহলে এটির মান যদি 1 হয় আর এখানে h এর মান 0 বসাই দিলে আমরা পাবো sin x, তার মানে -1 * sin x, অর্থাৎ মাইনাস sin x। তাহলে ddx of cos x সমান আমরা পেলাম কত? মাইনাস sin x। আমাদের এই মানগুলি মনে রাখতে হবে। আমরা ইতিপূর্বে ddx of sin x সমান পেয়েছি cos x, আর এখন ddx of cos x সমান পেলাম মাইনাস sin x। এই যে অন্তরীকরণ মূল্য আমরা করলাম, এই মানগুলি আমাদের মনে রাখতে হবে, পরবর্তীতে অঙ্কে আমাদের কাজে লাগবে, সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো। এবারে আমরা tan x এর অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে ফাংশনটিকে আমরা tan x ধরে নিলাম, f of x plus h, মানে ফাংশনের চলকের বৃদ্ধিটাকে আমরা সামান্য বৃদ্ধি করলে তাহলে কত tan of x plus h হয়। মূল নিয়মের সংজ্ঞা ব্যবহার করলাম আগের মতোই। তাহলে এখানে আমরা পাচ্ছি ddx of f(x) এর জায়গায় আমরা tan x লিখে ফেললাম, আর এখানে f of x plus h এর মান হচ্ছে tan of x plus h minus tan x by h। tan ফাংশনকে আমরা sin by cos এ সাজিয়ে নিতে পারি। তাহলে উপরে হবে sin of x plus h by cos of x plus h minus sin x by cos x, নিচে তো h আছেই। এখন লিমিটেশন ফাংশনটিকে আমরা সরল করব, তাহলে উপরে লসাগু করা যাবে। লসাগু হচ্ছে cos of x plus h into cos x, এটি লসাগু, এটি নিচে চলে আসবে। আর সরল করার পর sin of x plus h এর সাথে cos x গুণ হবে, মাইনাস sin x এর সাথে গুণ হবে cos of x plus h। আমরা সাজিয়ে লিখলাম কারণ এখানে একটা সূত্র পড়তেছে। সূত্রটি হচ্ছে sin of a minus b সমান sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b। এটিকে আমরা sin of a minus b লিখতে পারি। আমাদের অঙ্কটা এরকম sin a cos b minus cos a sin b এই আকারে চলে আসছে। a কে x plus h কে আমরা a মনে করি, আর এটা হচ্ছে b। তাহলে আমরা রেজাল্টটা কীভাবে, sin of a minus b অর্থাৎ x plus h থেকে x আমরা বিয়োগ করব। তাহলে থাকবে h sin h, আর নিচের অংশটা ঠিক থাকবে। এখন sin theta by theta আকারে এটা আকারে নিয়ে আসলাম, আর বাকিটাকে আমরা লিমিট ব্যবহার করলাম 1 by cos of x plus h into cos x। প্রথমটির মান 1, আর এখানে h এর মান যদি আমরা 0 বসাই তাহলে cos x হয়, পাশে একটা cos x আছে, দুইটা cos x হওয়াতে cos square x, অর্থাৎ 1 by cos square সমান আবার sec square x। তাহলে আমরা পেয়ে গেলাম ddx of tan x সমান sec square of x। tan x এর অন্তরীকরণ আমরা বের করতে পারলাম। আমরা পরবর্তীতে দেখি, এবার আমরা sin 2x এর অন্তরক সহগ নির্ণয় করব। sin 2x এর অন্তরক সহগ নির্ণয় করব, তাহলে এখানে ফাংশনটিকে আমরা sin 2x ধরে নিলাম। তাহলে সুতরাং f of x plus h কত হবে? x এর পরিবর্তে x plus h বসালে sin 2x, x এর পরিবর্তে আমরা 2 into x plus h বসালাম, পরে গুণ করে নিতে পারি sin of 2x plus 2h। তাহলে আগের মতো সূত্র প্রয়োগ করলাম, মূল নিয়মের সূত্র। এখন আমরা fx এর পরিবর্তে sin 2x লিখলাম মানটা, আর f of x plus h এর মান হলো sin of
সাইন অফ 2x প্লাস 2h আর এফ এক্স হলো সাইন 2x। এখানে আমরা আগের মতো সূত্র সাইন সি মাইনাস সাইন ডি সূত্র প্রয়োগ করে এই ডান পাশের অংশটি সীমাস্থ মান নির্ণয় করব। সূত্রটি আমরা আগেও প্রয়োগ করেছি। তাহলে এখানে আমরা পাবো 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি সি মাইনাস ডি বাই 2। তো সি থেকে আমরা ডি বিয়োগ করলে সাইন সি মাইনাস ডি বাই 2। এটিকে যদি আমরা সরল করি তাহলে এখানে কিন্তু 4x প্লাস 2h বাই 2 হয়, এটাকে ভাগ করলে 2x প্লাস h পাবো, আর এখানে 2 কাটা গেলে হবে সাইন h। এক্ষেত্রে আমরা সাইন থিটা বাই থিটা আকারে প্রথম অংশটাকে সাজিয়ে লিখলাম, আর বাকি যে অংশটা রইল সেটিকে আমরা আলাদা করে রাখলাম। পরে প্রথমটির জন্য আমরা লিমিট ব্যবহার করলাম, দ্বিতীয়টির জন্য আমাদের লিমিট আসলো। প্রথমটির মান তো 1, তৃতীয়টিতে h এর মান 0 বসাইলে আমরা পাবো cos 2x, আর এখানে একটা 2 আছে অর্থাৎ 2 cos 2x। তাহলে আমরা ddx অফ sin 2x সমান আমরা পেয়ে গেলাম কত, 2 cos 2x। আমরা sin 2x এটা বের করলাম। এখন যদি এখানে sin 3x হতো তাহলে সে একই নিয়মে আমরা এটা বের করতে পারতাম, sin 3x ও একইভাবে বের করা যাবে। আর আমরা যদি cos 2x এর এটা sin 2x এর অন্তরক সহগ এখানে বের করে দেখালাম, তাহলে cos 2x এর অন্তরক সহগ আমরা একই নিয়মে বের করতে পারবো। এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে শুধু বাড়তি, -2 sin 2x। তাহলে cos 2x এর ddx বা অন্তরীকরণ হবে কত, -2 sin 2x হবে। এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবা সহজেই। আমি এবার পরবর্তী আরেকটি ফাংশনের আমরা অন্তরীক সহগ নির্ণয় করব, সেটি হচ্ছে e⁻x। তাহলে এই ফাংশনটাকে আমরা f(x) ধরে নিলাম, তাহলে f(x + h) কত হবে, e⁻x + h। মূল নিয়মের সংখ্যাটা ব্যবহার করলাম। এখানে আমরা ফাংশন প্রতিস্থাপন করি, তাহলে f(x) এর পরিবর্তে e⁻x, আর এখানে f(x + h) এর পরিবর্তে আমরা e⁻x + h, f(x) এর জায়গায় e⁻x এভাবে বসালাম, বসাইয়া প্রকাশ করলাম। এবার সূচক নিয়মে আমরা এটিকে আলাদা করে লিখতে পারি, অর্থাৎ e⁻x × e⁻h আকারে লিখতে পারি। কারণ সূচকের সময় তোমরা জানো বৃত্তি সমান হলে পাওয়ার যোগ হয়, তাহলে এই দুইটাকে গুণ করলে e⁻x + h হয়, মানে e⁻x + h কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। দুই পাশ থেকে e⁻x কমন যায়, কমন নিয়ে লিখলাম। এবারে আমরা এখান থেকে যে e⁻xটা কমন যাচ্ছে সেটিকে একেবারে লিমিটের বাইরে রাখলাম, কারণ এটার উপর লিমিট ডিপেন্ড করে না। তাহলে বাকি অংশটার মধ্যে h-টাকে আমরা 1/h করে পাশে লিখলাম, এদিকে থাকার কথা e⁻h - 1। এখন দেখো e⁻x এর একটা ধারা আমরা জানি, 1 + x/(1 + x² 2 + x³ 3 এভাবে অসীম পর্যন্ত। তাহলে যদি x এর পরিবর্তে এখানে h হয়, e⁻h হয়, তাহলে 1 + h/(1 + x² 2 + x³ 3 এভাবে অসীম পর্যন্ত হবে। আর এটার পর একটি -1 আছে, সেখানে আমরা -1 লিখে নিলাম। এখন প্রথমের +1 এবং -1 কাটা যায়, তাহলে বাকি অংশটা আমরা লিখলাম। এবার উপর থেকে একটা h-ও কমন নেওয়া যায়, উপরে প্রত্যেকটা পদে আমাদের h আছে, অসীম পর্যন্ত প্রত্যেকটা পদে h আছে। তাহলে h একটা কমন নিয়ে নিলে পাশের যে 1/h আছে, অর্থাৎ এটা কাটা h কাটা যাবে, বাকি থাকতেছে আমাদের এখানে h চলে গেলে আরও 1 থাকে, 1/(1), এখানে h চলে গেলে আরও h থাকে, h² থেকে h চলে গেলে আরও h থাকে, h³ থেকে h চলে গেলে h² থাকে, বাকিটা লিখলাম। এখন যদি আমরা লিমিটের মানটা বসিয়ে দিই, h এর মান 0 বসাই, তাহলে প্রথম পদ ছাড়া একেবারে বাকি সবগুলি পদ অসীম পর্যন্ত সবগুলি পদ 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি, অর্থাৎ এটা সীমাস্থ মান 1, তাহলে e⁻x × 1 মানে e⁻x। তাহলে আমরা পাচ্ছি ddx অফ e⁻x সমান e⁻x। যদি আমরা এবার e⁻x এর অন্তরক সহগ নির্ণয় করি, একই নিয়মে আমরা এটি নির্ণয় করতে পারবো এবং এর রেজাল্ট হবে -e⁻x। একইভাবে আমরা সূত্র বের করে নিতে পারবো। আর e⁻x এর যে সূত্রটা, সেটি তোমরা আগেও লিমিটের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম। এটা সূত্রটা হবে e⁻x হলে হবে 1 - x/(1 + x² 2 - x³ 3, অর্থাৎ অল্টারনেটলি প্লাস মাইনাস হবে। প্রথমে প্লাস দিয়ে শুরু, 1 এর চিহ্ন হবে প্লাস, তারপরে মাইনাস, আবার প্লাস, তারপর মাইনাস, এটি হবে e⁻x এর জন্য। এই সূত্রটা প্রয়োগ করে এখানে তুমি যখন সরল করে আসবা, তখন সহজে এটি e⁻x এর অন্তরক সহগ নির্ণয় করে নিতে পারবা। আমরা কয়েকটা সূত্র জেনে নিই। ln of 1 + x = এটি আমাদের একটি ধারা বিস্তৃতি করা যায়। তাহলে ln 1 + x হলে এটিকে আমরা লিখতে পারি x - x² 2 + x³ 3 - x⁴/4। এখানে কিন্তু নিচে e⁻x এর দ্বারা যেরকম ফ্যাক্টরিয়াল ছিল, এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই। আরেকটি বিষয় হচ্ছে চিহ্ন যাচ্ছে, প্রথমে x এর চিহ্ন হচ্ছে প্লাস,
কিন্তু এক্স স্কোয়ার বাই টু এর জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস প্লাস, এভাবে অল্টারনেটলি প্লাস মাইনাস, এক পদ প্লাস এক পদ মাইনাস, এভাবে প্লাস দিয়ে শুরু, তারপরে অল্টারনেটলি প্লাস মাইনাস এভাবে যাচ্ছে এবং কোনো ফ্যাক্টোরিয়াল নাই। যখন লন অফ 1 মাইনাস এক্স হবে তখনও একই রকম, কিন্তু চিহ্নগুলি হবে সব মাইনাস, সবগুলি মাইনাস চিহ্ন অসীম পর্যন্ত যাবে। যদি আমরা এ টু দি পাওয়ার এক্স এর যে ধারাটা, এ টু দি পাওয়ার এক্সকে আমরা একটা ধারা বিস্তৃতি করতে পারি এ টু দি পাওয়ার এক্স এর মতোই সাহায্য নিয়ে, তো সেটি কীভাবে করা যায় একটু খেয়াল করো। এ টু দি পাওয়ার এক্সকে আমরা এ টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তো আমরা জানি ই টু দি পাওয়ার লন, এটির ভ্যালু হচ্ছে 1, ই টু দি পাওয়ার লন, যেহেতু লন মানে হচ্ছে ই ভিত্তিক লব, সেই জন্য ই টু দি পাওয়ার লন হলে এটির মান 1 হয়ে যায়, আর পাশে আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা এভাবে লিখে নিতে পারি। এখন আমরা জানি যে লনের কোনো রাশির উপর যদি পাওয়ার থাকে সেটি সামনে চলে আসে, তাহলে এক্সটা এখন লনের আগে চলে আসবে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স লনে হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে আমরা ই টু দি পাওয়ার এক্স লনে আকারে লিখতে পারি। এখন এটি ই টু দি পাওয়ার এক্সের সূত্র, যেটি ই টু দি পাওয়ার এক্সের সূত্র অনুসারে আমরা এটাকে বিস্তৃতি করে লিখতে পারি। ই টু দি পাওয়ার এক্সের সূত্রটাতে আমরা পূর্বেই দেখিয়েছিলাম, এটি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে এক্স বলতে বোঝাচ্ছে এক্স লনে, তাহলে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 হওয়ার কথা, যেটা এক্স লনে বাই ফ্যাক্টরিয়াল 1, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 হওয়ার কথা, সেটা হবে এখন এক্স লনে বাই ফ্যাক্টরিয়াল 2 হোল স্কোয়ার, এভাবে এক্স লনে হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এভাবে আমাদের যাবে। তো এ টু দি পাওয়ার মাইনাস এক্স হলে সেটা আমরা একই রকমে দেখিয়ে নিতে পারি যে এ টু দি পাওয়ার লন এ টু দি পাওয়ার মাইনাস এক্সটার সামনে যাবে। এখন এটাকে যদি আমরা এ টু দি পাওয়ার মাইনাস এক্সের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা জানি যে একটু আগে বলেছিলাম যে অল্টারনেটলি প্লাস মাইনাস চিহ্ন হবে আর সব রাশি ঠিক থাকবে। এবার এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এইটাকে আমরা বিস্তৃতি করলে আমরা এভাবে লিখতে পারি, মুখস্থ রাখতে হবে। এটা পরবর্তীতে আমরা দ্বিপদী উপপাদ্যের মধ্যে এটি আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় পত্রের বইতে দ্বিপদী উপপাদ্য একটা অধ্যায় আছে, সেখানে এটির বিস্তৃতি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। আপাতত এখন মুখস্থ রাখতে হবে যে এটিকে কীভাবে আমরা বিস্তৃতি করে লিখতে পারি। এটার সাথে আমাদের এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটিও আমরা দেখে দিলাম। এখানেও এই দুটোর মধ্যে প্রথম দুটোর মধ্যে যেরকম চিহ্নের মধ্যে পার্থক্য, রাশিগুলো ঠিকই আছে। এখানে অল্টারনেটলি প্লাস মাইনাস, এখানে হচ্ছে অল মাইনাস, সবগুলি মাইনাস। এখানে যে চিহ্নগুলি আছে প্লাস সবগুলি, এখানে হচ্ছে অল্টারনেটিভ প্লাস মাইনাস। এটাও প্রায় একই রকম, শুধু এখানে সব প্লাস চিহ্ন আর এখানে হচ্ছে অল্টারনেটিভ প্লাস মাইনাস চিহ্ন, রাশিগুলি একই রকম। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, যেমন এ প্লাস বি হোল কিউব সমান আমরা পাই এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আমরা বিস্তৃতি পাই। তো রাশিগুলি এ বিতে আমাদের থাকবে, কিন্তু পাশে একটা সহগ, যেমন এখানে কিউবের সময় 3 আসে, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সময় 2ab অর্থাৎ 2 আসে, তাহলে এখানে 3 আসে, এখানে 3 আসে। যে সহগগুলি আমাদের আসে দুইটা পদ ছাড়াও, মানে রাশি দুইটা পদের রাশি দুইটা ছাড়াও, আর যে সহগগুলি আসে সহগগুলিকে আমরা এখানে NC1 NC2 NC3 এভাবে লাস্টে কিন্তু NCN আকারে আমরা দেখাইতে পারি সহগগুলিকে। এই NC1 এর মান, এটা তোমরা বিন্যাস সমাবেশ অধ্যায়ের মধ্যে, সমাবেশের মধ্যে তোমরা এটা পাবা। সেখানে NC1 এর মান নির্ণয় করা যায়, NC2 এর মান নির্ণয় করা যায়। এই মুহূর্তে আমরা বলে রাখি তোমাদের সহজে মনে রাখার জন্য, NC1 এর মানটা n, আর এগুলিও বিস্তারিত, এটার মান হবে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2, n ইন্টু n মাইনাস 1 বাই n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টরিয়াল 3, এভাবে এগুলির মান আমরা পেতে পারি। আপাতত তোমরা NC1 এর মানটা n, এটি মনে রাখো, এটি আমাদের লাগবে। তাহলে সূত্রটি আমরা এই মুহূর্তে মনে রাখবো, শুধু মুখস্থ করে রাখবো, পরবর্তীতে এটির ব্যাখ্যা তোমরা পাবা। অঙ্ক করার জন্য আমাদের একটা অঙ্কে এটা ব্যবহার হবে। আসি আমরা পরবর্তী অঙ্কে। এবার আমরা ln x এর অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে আগের নিয়মে আমরা f(x) = ln x ধরে নিলাম, f of x plus h = ln of x plus h হবে, মূল নিয়মের সূত্রটা লিখলাম, এবং এখানে f(x) এর পরিবর্তে ln x, f of x plus h এর জায়গায় ln of x plus h মাইনাস f(x) এর জায়গায় ln x আমরা লিখলাম। পরে এটাকে আমরা লিখতে পারি, নিচে আসতে আছে ln a minus ln b। এটি তোমরা স্কুল লেভেলে সূত্রটি পেয়েছো, ln a minus ln b সমান হবে ln of a by b, তাহলে ভাগ আকারে লেখা যায়। পরে আবার h-টা, নিচের h-টাকে 1/h করে লিখলাম, আর এখানে ln of ভাগ দিলে 1 plus h by x লেখা যায়। এখন এখানে 1/h তো পাশে আছে, আর ln of এটা 1 plus x এর সূত্র পড়ে গেল। ln 1 plus x এর সূত্র তোমাদের এই যে আমি একটু আগে দেখিয়েছিলাম, তারপরে এখানে আবার উল্লেখ করে দিলাম, x by 1 minus x square by 2 plus x cube by 3, এভাবে মাইনাস দিয়ে অসীম পর্যন্ত, অর্থাৎ অল্টারনেটিভ চিহ্ন
প্লাস মাইনাস আসবে। ঠিক এটাকে আমরা এক্স হিসাবে ধরে নিলে এক্স বাই ওয়ান, এক্স স্কোয়ার বাই টু, এক্স কিউব বাই থ্রি এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এখানে একটু সরল করতে হবে, এগুলিকে সরল করে একসাথে আমি এইচ কমন নিয়ে বাদ দিয়েছি। এটিকে সরল করে লিখলে এইচ বাই এক্স হওয়ার কথা, এখানে এইচ বাই এক্স, আর এখানে হবে এইচ স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার, এখানে হবে এইচ কিউব বাই থ্রি এক্স কিউব। সরল করলে এটা হবে। আমরা একটা এইচ কমন নিয়ে বাইরের ওয়ান বাই এইচের সাথে কেটে আমরা এইভাবে লিখতে পারি। এইচ চলে গেলে এখানে ওয়ান বাই এক্স থাকলো, এখানে এইচ স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার হওয়ার কথা, যেটা এইচ চলে গেলে এইচ বাই টু এক্স স্কোয়ার হবে, এখানে হবে এইচ স্কোয়ার বাই থ্রি এক্স কিউব। তাহলে এখন যদি আমরা লিমিটের মানটা বসাই, এইচের মান জিরো বসাই, তাহলে দ্বিতীয় পদ থেকে সবগুলি জিরো হয়ে যাবে, থাকবে ওয়ান বাই এক্স। অর্থাৎ আমরা ডিডি এক্স অফ লন এর সমান পেয়ে গেলাম ওয়ান বাই এক্স। এবার এটি দুবার এক্স এর আমরা এটি দুবার এক্স যে ফাংশনটি, এটির আমরা অন্তরক সহগ নির্ণয় করব। তাহলে এফ এক্স সমান এটি দুবার এক্স ধরতে পারি, এফ অফ এক্স প্লাস এইচ হবে এটি দুবার এক্স প্লাস এইচ। মূল নিয়মের সংখ্যা সূত্রটা ব্যবহার করা হলো, ফাংশন প্রতিস্থাপন করা হলো। এখন এটিকে আমরা গুণ করে এভাবে দেখাইতে পারি সূচক নিয়মে, বা এরপরে এটি দুবার এক্স কমন যায়, এটি দুবার এক্সটা আমরা কমন নিলাম এটি দুবার এইচের মতোই। আর এখানে এইচ যেটা আছে নিচে, এটাকে ওয়ান বাই এইচ লিখলাম। তাহলে এখানে আমরা তাহলে কী দাঁড়ালো, এটি দুবার এক্স মাইনাস ওয়ান, এটি দুবার এক্স মাইনাস ওয়ান আকার, অর্থাৎ এটি দুবার এইচ মাইনাস ওয়ান, এটি সূত্র হচ্ছে এটি দুবার এক্স মাইনাস ওয়ান। এটা আমরা তো এটি দুবার এক্সকে আমরা সূত্রে আলোচনা করছি, লেখা যায় ওয়ান প্লাস এই যে এক্স লন এ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান এক্স লন এ হোল স্কয়ার। তো এখানে এক্সের জায়গাতে এইচ বসবে, এইভাবে আমরা লিখতে পারি। আর শেষে একটা মাইনাস ওয়ান আছে, প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কাটা যাবে, আর বাকি রাশিগুলি আমরা লিখলাম। এখন এখান থেকে আবার এইচ একটা কমন নিয়ে আমরা বাইরে যে ওয়ান বাই এইচ আছে সেটা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে লন এ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, এখানে হবে লন এইচ স্কয়ার লন এ হোল স্কয়ার হওয়ার কথা, কিন্তু এইচ একটা কমন নেওয়াতে এখন হবে এইচ ইন্টু লন এ হোল স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু। এখানে এইচ কিউ হওয়ার কথা, কিন্তু এখন এইচ স্কোয়ার হবে, যেহেতু আমরা একটা এইচ কমন নিয়ে বাদ দিয়ে দিছি। তাহলে এখানে হবে লন এ হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি। যদি এইচের মান জিরো বসাই, তাহলে আমরা প্রথম পদ ছাড়া বাকি সবগুলি জিরো পেয়ে যাব। প্রথম পদে থাকে শুধু লন এ বাই ফ্যাক্টরিয়াল ওয়ানের মান ওয়ান, তাহলে এখানে থাকতেছে লন এ, আর পাশে তো এটি দুবার এক্স আছে, এটি দুবার এক্স ইন্টু লন এ। তাহলে আমরা ডিডি এক্স অফ এটি দুবার এক্স সমান পেয়ে গেলাম কত, এটি দুবার এক্স লন এ। আমরা এবার এক্স টু দি পাওয়ার এন এর অন্তরক সহগ নির্ণয় করব। এক্স টু দি পাওয়ার এন ফাংশনটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ধরে নিলাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ আমাদের কথা হবে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, মূল নিয়মের সংজ্ঞা ব্যবহার করলাম। এখন ফাংশন প্রতিস্থাপন করে এফ এক্স এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার এন, এফ অফ এক্স প্লাস এইচের জায়গায় এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। এবার আমরা দ্বিপদীয় যে সূত্রটা আলোচনা করলাম ইতিপূর্বে, সেই সূত্র অনুসারে এটাকে আমরা এখানে আমাদের এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। অর্থাৎ এক্সের পাওয়ার কমন নয়, কমবে। এখানে এন আছে, এখানে এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে ক্রমান্বয়ে কমতে থাকবে, জিরো হয়ে যাবে শেষে। যেমন এখানে এক্সের পাওয়ার জিরো, আর এইচের পাওয়ার কমন নয়, বাড়বে। এখানে আছে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এভাবে এইচ টু দি পাওয়ার এন। আর এনসি ওয়ান, এখানে উপরে এনসি ওয়ান, উপরে এন, নিচে ওয়ান, এনসি ওয়ান, তারপরে এনসি টু, এনসি থ্রি, এভাবে এখানে এনসি এন হওয়ার কথা, কিন্তু এনসি এন এর মান আমরা এনসি এন লিখিনি, যেহেতু এনসি এন এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা সূত্রের বিস্তৃতিটাকে ভেঙে এটা লিখতে পারি, আর শেষে এক্স টু দি পাওয়ার এন আছে আমাদের। এখন দেখো প্রথমে যে এক্স টু দি পাওয়ার এন, আর শেষে একটা এক্স টু দি পাওয়ার এন আছে, ওইটি মাইনাস আর প্লাস একটা মাইনাস একটা কাটা যায়, তার বাকিগুলি আমরা লিখলাম। এবারে উপর থেকে একটা এইচ কমন যায়, প্রত্যেক পদে এইচ রয়েছে, এইচ একটা কমন নিয়ে নিচের এইচকে আমরা কেটে দিতে পারি। তাহলে বাকি থাকে এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এইচ তো কমন নিয়ে কাটা গেল। এখানে একটা এইচ স্কোয়ার আছে, কিন্তু এইচ কাটা গেলে আরও একটা এইচ থাকবে। এখানে এইচ কিউব আছে, থাকবে এইচ স্কোয়ার। এখানে এইচ টু দি পাওয়ার এন আছে, কিন্তু এইচ একটা কমন নিয়ে কেটে দিলে আমাদের থাকবে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন যদি আমরা লিমিটের মানটা বসাই, এইচের মান জিরো বসাই, তাহলে প্রথম পদ ছাড়া বাকি সবগুলি পদ জিরো হয়ে যায়। প্রথম পদটা থাকলে কত, এনসি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এনসি ওয়ানের মান মনে রাখবা, এটির মান হচ্ছে এন। তাহলে আমরা পাচ্ছি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কত, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটি খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র আমরা প্রতিপাদন করলাম। এটি মনে রাখতে হবে, কারণ আমরা এটার সাহায্যে অনেক অন্তরীকরণ করতে পারবো এই সূত্রের সাহায্যে। যেমন এক্স স্কোয়ারের অন্তরীকরণ যদি আমাদেরকে বলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করতে হবে, তাহলে আমরা দেখতেছি যে এক্স টু দি পাওয়ার এনের জন্য যদি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, এক্স স্কোয়ার এনের জায়গায় টু বসে দিয়ে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান
অর্থাৎ আমরা 2x পেয়ে যাব। যদি x কিউব হয় তাহলে আমরা 3 ইন্টু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ 3x স্কোয়ার পেয়ে যাব। এভাবে আমরা x কিউবের অন্তরীকরণ x টু দি পাওয়ার 4 মানে যে কোনো পাওয়ারের জন্য অন্তরীকরণ করতে হলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা এবার মূল নিয়মে অন্তরীকরণ করব log x টু দি বেস a বা a ভিত্তিক x এই ফাংশনটির অন্তরীকরণ করব। আমরা ফাংশনটাকে f(x) সমান log x টু দি বেস a ধরে নিলাম। তোমরা স্কুল লেভেলে ভিত্তি পরিবর্তন করে লগ রাশিকে ভিত্তি পরিবর্তন করে লেখার নিয়ম শিখেছ। আমরা যদি এখানে প্রথমে ভিত্তিটা ঠিক রেখে x কে আমরা পরিবর্তন করে e দিলাম, তাহলে পরবর্তীতে log e টু দি বেস log e ভিত্তিক কত x এটা আমরা লেখা যায়। অর্থাৎ শুরুতে আমরা ভিত্তি ঠিক রেখে ফাংশনের রাশিটাকে পরিবর্তন করে ই লিখলাম, পরে যেটা পরিবর্তন করলাম সেটিরই আবার সেটিকে ভিত্তিতে নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত log a ভিত্তিক ই আর log e ভিত্তিক x, এই দুটো গুণ করলে আমাদের log a ভিত্তিক x হয়। এখান থেকে প্রথম রাশিটা আমাদের থাকলো, দ্বিতীয় রাশিটাকে আমরা যেহেতু এটা e ভিত্তিক log এটাকে আমরা ln x লিখে ফেলতে পারি। তাহলে আমরা log a ভিত্তিক x কে আমরা log a ভিত্তিক e ইন্টু ln x আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা x প্লাস h হলে x এর জায়গায় যদি x প্লাস h বসাই, তাহলে আমরা প্রথম রাশিটা ধ্রুবক, এটির মধ্যে কোনো x নাই, এটি বসে যাবে, আর এখানে ln x এর পরিবর্তে x প্লাস h হয়ে যাবে। এবার মূল নিয়মের সংখ্যাটা আমরা লিখলাম এখানে, তারপরে এবার ফাংশন প্রতিস্থাপন করে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এরপরে এখান থেকে উপর থেকে দেখো log a ভিত্তিক ই এটি আমরা কমন নিতে পারি, এটির মধ্যে কোনো চলক নাই অর্থাৎ h নাই, এই জন্য আমরা এটি বাইরে নিয়ে আসলাম। আর বাকি ফাংশনটা আমরা এভাবে লিখতে পারি, এখানে আছে ln x প্লাস h মাইনাস ln x থাকে কমন নেওয়ার পরে, এটাকে আমরা বিয়োগ থাকলে এটিকে আমরা ভাগ আকারে log a মাইনাস log b কে log a বাই b আকারে লিখতে পারি। পরবর্তীতে নিচের h কে আমরা 1/h আকারে লিখে এখানে আমরা ভাগ করে লিখতে পারি ln অফ কত 1 প্লাস h বাই x। এটিকে আমরা ln 1 প্লাস x এর সূত্র অনুসারে এভাবে লিখতে পারি, যেটি আমরা আগেও দেখিয়েছি। এভাবে লিখতে পারি x বাই 1 মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 অল্টারনেটিভ চিহ্ন আসে প্লাস মাইনাস, আর নিচে কোনো ফ্যাক্টরিয়াল থাকে না, এভাবে লেখা যায়। উপর থেকে আবার একটা s কমন নিয়ে পাশের s কে ক্যান্সেল করা যায়, তাহলে এবং একসাথে আমরা যদি সরল করে লিখি তাহলে এখানে আমরা 1/x পাবো, এখানে h স্কোয়ার আসার কথা, কিন্তু এখন পাবো h বাই 2x স্কোয়ার, h স্কোয়ার তারপরটাতে h কিউব থেকে h স্কোয়ার থাকবে, h স্কোয়ার বাই 3x কিউব, এভাবে ইনফিনিটি পর্যন্ত। এখন যদি আমরা h এর মান 0 বসিয়ে দিই, তাহলে প্রথম রাশিটির পদটা ছাড়া বাকি পদগুলি আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত log a ভিত্তিক e ইন্টু 1/x। এই যে ln 1 প্লাস x এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম, সেটি এখানে দেখিয়ে দিলাম, এটি তোমরা আগে পেয়েছ। তাহলে সুতরাং ddx অফ log a ভিত্তিক x সমান হবে 1/x ইন্টু log a ভিত্তিক e। এটি আমরা পেয়ে গেলাম মূল নিয়মে অন্তরীকরণ করে। এখন আমরা দেখব যে মূল নিয়মে কোনো ধ্রুবক ফাংশন এর অন্তরীকরণ কিভাবে করা হয় বা অন্তরক কিভাবে নির্ণয় করা হয়। ধ্রুবক ফাংশন আমরা ধরে নিচ্ছি c ফাংশনটি, তাহলে f(x) = c ধরে নিলাম, তাহলে f(x + h) = আমাদের c হবে। মূল নিয়মের সংজ্ঞাটা এখানে ব্যবহার করা হলো। তো dd ফাংশনটি প্রতিস্থাপন করে f(x) এর জায়গায় c, আর এখানে f(x + h) যেহেতু x এর পরিবর্তে x + h বসেছে, তাহলে এখানে তো ডান দিকে c, এখানে কোনো পরিবর্তন হবে না, একই জিনিস থাকবে। f(x + h) এর মানও c, f(x) এর মানও c, তাহলে c থেকে c বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 0। therefore ddx of c অর্থাৎ যে কোনো ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ কত 0। এটিও আমাদের ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা যেমন ddx of যে কোনো ধ্রুবক সংখ্যা যদি আমরা ddx of 5 বলি, তাহলে তার অন্তরীকরণ কত হবে 0, ddx of 1 হলো 0, ddx of 3 হলো 0 হবে। এটি থেকে এই সূত্র থেকে আমরা জানলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে আলোচনাটা করলাম সেই অনুসারে তোমাদের জন্য 3টি অঙ্ক দেওয়া হলো বাড়ির কাজ হিসাবে। তোমরা এগুলি মূল নিয়ম অন্তরক সহগ নির্ণয় করতে পারবে। যেমন মূল নিয়মে sec x এর অন্তরক সহগ, এখানে আছে cot x এর, এখানে হলো cosec x এর। আমরা যে নিয়মগুলি ইতিমধ্যে দেখিয়েছি সেই নিয়মে এটি তোমরা সহজেই বের করে নিতে পারবে এবং উত্তরগুলি পাশে দেওয়া আছে। আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।